था और पाकिस्तान ने भरपूर जवाबी कार्रवाई की है और दुश्मन को कारी ज़रब लगाई है, कारी ज़रब लगाई है, ऐसी चोट पहुंचाई है कि वो अब नापाक जसारत करने से पहले एक मरतबा, दो मरतबा, 100 मरतबा नहीं, कई गुना मरतबा, कई मरतबा वो सोचेगा और ये नापाक जसारत वो नहीं करेगा। फतेह मिसाइल से निशाना बनाया है पाकिस्तान ने। बड़ी बात, बड़ी खबर आपको बता रहे हैं कि पाकिस्तान ने फतेह मिसाइल से निशाना बनाया है। वो तमाम बेसिस जिनसे पाकिस्तान पर हमला किया उन्हें निशाना बनाया जा रहा है। पाकिस्तान ने जंगी असूल नहीं भूले, जंगी असूलों को मलहूज़े खातिर रखा है। भारत ने कई अहदाफ को निशाना बनाया। पाकिस्तान ने भारत पर फतेह मिसाइल फायर किए हैं और फतेह मिसाइल से पाकिस्तान ने पठानकोट में एयरफील्ड को तबाह किया, उधमपुर में भारतीय एयरबेस को तबाह किया। पाकिस्तान ने भारत पर फतेह मिसाइल फायर कर दिए। थैंक यू। ऑपरेशन सिंदूर बनाम बुनियान मार्शूस, অপারেশন সিন্দুর বনাম বুনিয়ান মার্শুস। আমরা যেটা বুঝতে পারছি, যেটা হয়তো আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা হয়তো ফলো করেন, তারা বুঝতে পারছেন যে আমি এর পূর্বে বলছি যে মোদি চোরাবালিতে পা দিছে। মোদির এই চোরাবালি থেকে পা ওঠান যাবে না, সে এখন ডাববেই। অর্থাৎ তার এখান থেকে উঠে যাওয়ারও কোনো রাস্তা নাই এবং যুদ্ধ করারও কোনো রাস্তা নেই। এখন যুদ্ধ করতে আসছে, এখন সে ফাঁসবে। এই ফাঁসা ছাড়া কোনো রাস্তা নাই। সে ইয়ার সাথে যুদ্ধ করে না। শুধু আমরা যদি মনে করি যে সে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে, এই যুদ্ধটা সে পাকিস্তানের সাথে করে না। এই যুদ্ধটা সে করতেছিল যে এই যুদ্ধটা সে করতেছে চায়নার সাথে। এই যুদ্ধটা তার হচ্ছে চায়নার সাথে যুদ্ধ করতেছে। চায়না হয়তোবা ব্যাকগ্রাউন্ডে আছে, চায়না সরাসরি আসবে না, এখন সরাসরি আসবে না। যখন হয়তোবা দেখবো যে অবস্থা ভালো না, তখন চায়না সরাসরি আসবে। এখন চায়না তার প্রযুক্তি এবং অস্ত্র দিয়ে আর তার টেকনিক্যাল লোকজন, টেকনিক্যাল ওয়ারফেয়ার দিয়া এখানে তারে আগায় নিয়ে যাবে, এই পাকিস্তানকে আগায় নিয়ে যাবে। ইন্ডিয়ারে প্রচুর মাইট দিবে চায়না, যে মাইরে হয়তোবা পৃথিবী বুঝালাবে, পৃথিবী বুঝবে যে চায়না কি জিনিস এবং চায়না কতটুকু মারতে পারে সেটা বুঝবে। চায়নার নতুন নতুন ওয়ারফেয়ার, আমি আগের ভিডিও আপনাদের বলছি যে এখানে যুদ্ধাস্ত্র পরীক্ষা হচ্ছে। যুদ্ধাস্ত্র পরীক্ষা হওয়াতে যে কার অস্ত্র কতটুকু কাজ করে, এটাই একটা পরীক্ষাগারের জায়গা। এখানে পরীক্ষা করে নিচ্ছে কার অস্ত্র কতটুকু কাজ করে, ওই হিসাবে অস্ত্র বেচাকেনা হবে। বাজারে কার অস্ত্র কতটুকু বেচাকেনা হবে, এটাই এটার উপরে নির্ভর করে। আসেন এবার দেখি যে আগে আছে কে। তা আমরা প্রথম দিন দেখলাম যে অপারেশন সিন্ধু চালালো। অপারেশন সিন্ধু চালানোর পরে সে তার ফাইটার গুলা যাওয়ার চেষ্টা করলো ইয়ে করার জন্য, ব্যালিস্টিক মিসাইল হিট করার জন্য। সে কখনো মারে না, ওই যে পাকিস্তানি মারে না, সে সোলজার মারে না, সে মারে নাই, সে অস্বীকার করছে পাকিস্তানি মারে নাই, সোলজার মারে নাই, সে জঙ্গি মারছে। অর্থাৎ জঙ্গিরা কোনো মানুষ না, আর জঙ্গিরা কোনো পাকিস্তানিও না, ওরা কোনো পাকিস্তানি বংশধর না। সে প্রায় 70 থেকে 80 জন এরকম মাদ্রাসার ছাত্র, তারপরে মুসল্লি, তারপরে মাদ্রাসা মসজিদে আঘাত করে সে মারছে, অর্থাৎ সে জঙ্গিগুলা মারছে। আর সে যে একজন RSS এর অর্থাৎ হিন্দু জঙ্গিবাদীর নেতা, মূল হোতা, সে এটা কখনো বুঝতে পারে না। এই মোদি এটা বুঝতে পারে না, সে যে হিন্দু RSS এর নেতা সেটা বুঝতে পারে না। কিভাবে মাইর খেলো সেটা আমরা দেখি। যে সে প্রথম যখন অনেকগুলো প্রায় 70 থেকে 80টা ফাইটার ইয়ে করার জন্য লঞ্চ করলো, লঞ্চ করার পরে সে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু ঢুকতে পারে নাই। এটা পাকিস্তান জানতো যে সবসময় তারা ককপিটের ভিতরে বসে ছিল, ককপিটের ভিতরে বসা থাকে না, তারা আসতেই তারা আমরা মারবো। কি করলো, প্রথম এই যে ওয়াক্স ওয়ারফেয়ারটা আমি দেখাইছি আমার ভিডিওতে। ওয়াক্স ওয়ারফেয়ার নামে তাদের 11টা বিমান আছে। এই এখানে তার পাকিস্তানের ইয়ের ব্যবস্থা খুব স্ট্রং, ওয়ারফেয়ার ব্যবস্থা খুব স্ট্রং। পাকিস্তানের এই 11টা ওয়াক্স ওয়ারফেয়ার আছে। তারপরে পাকিস্তানের এই রাডার ব্যবস্থা খুব স্ট্রং এবং চায়না থেকে তার এই রাডার ব্যবস্থা নেওয়া, এবং তুরস্ক তারে অত্যাধুনিক জ্যামিং সিস্টেম দিছে, যে জ্যামিং সিস্টেমে মনে করেন যে পাকিস্তানে পাড়াই দিতে পারবো না। অর্থাৎ কোনো ফাইটার পাকিস্তানের ভিতরে ঢুকবো ওই রকম কোনো ব্যবস্থাই নাই। এখন সে পারবে, তার 300 কিলোমিটার ভিতর থেকেই সে লম্বজম্ব করতে পারবে, ইন্ডিয়া লম্বজম্ব করতে পারবে। সে ইন্ডিয়া কখনো ঢুকতে পারবে না ওখানে। আমরা এখন দেখি কার কাছে হারলো, যে 5টা ফাইটার হারাইলো। 3টা রাফেল,
বিশ্বে এরকম কোনো ইতিহাস নাই যে রাফেল শুট করে ফালাইতে পারছে। আর নামি দামি ফাইটার গুলো খুবই শুট হয় না। এখন রাফেল শুট হইলো, রাফেল 3টা রাফেল, একটা সুখোই 30, একটা MiG-29, এই 5টা ফাইটার ফালাই দিল যখন ইয়ে করতে যা গ্রাউন্ডে। তারপরেও তারা 9 থেকে 10টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করছে। এটা আঘাত করতে তারা ইচ্ছা করে দিছে যে আঘাত করো, পরে তোমার প্রতিঘাত করব। এখন ই ব্যবহার করলো, এখানে ফাইটার ব্যবহার করলো হলো পাকিস্তান জে10সি থান্ডার ব্যবহার করলো, J-17 থান্ডার ব্যবহার করলো, J-70C থান্ডার ব্যবহার করলো, F-16 ব্যবহার করলো, PL-15 ব্যবহার করলো, PL-15E ব্যবহার করলো, PL-9 PL-10 সব ব্যবহার করলো। তারপরে TB2 ড্রোন, এই যুদ্ধক্ষেত্রে TB2 ড্রোন ব্যবহার করলো। ফাতা 1 2 3 4 5 এখানে মজুদ আছে, এবং ফাতা 1 আজকে ব্যবহার করলো। তারপরে তুরস্কের বিমান বিধ্বংসী অস্ত্র সে মজুদ রাখছে, সেটা ব্যবহার করলো। তুরস্কের রাডার ব্যবহার করলো শাইন 1 2 3। তারপরে সে ব্যবহার করলো হলো যে লাস্ট যেটা ইয়ে করলো আঙ্কারা 1 2 3 এই ব্যবহার করলো। তারপরে পঙ্খিরাজ 1 2 3 ব্যবহার করলো। বাবর 1 2 3 ব্যবহার করলো। জ্যামার সিস্টেম আছে তার, এয়ার রাডার ব্যবহার করলো। আর আমরা সাধারণত লেটেস্ট টেকনোলজি গুলা ইন্ডিয়ার দেখবো হইলো যে S-400। এই S-400 হইলো যে ইন্ডিয়ার সবচেয়ে হাই টেকনোলজি, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিমান বিধ্বংসী মিসাইল, এন্টি মিসাইল এটাই। এখন আজকে আমি যেটা দেখলাম যে আমার দেশ পত্রিকা, তারপরে অনেকগুলো পত্রিকা এখনই দেখলাম একটা নিউজ যেটা আছে যে S-400 তারে অর্থাৎ যে J-17 দিয়ে উপর থেকে হিট করছে, উপর থেকে হিট করার পরে S-400 অলরেডি তার ড্যামেজ করে দিচ্ছে, শেষ। যদি S-400 শেষ করে দেয় তাইলে ইন্ডিয়ার আর কোনো রইল না, যে বিমান বিধ্বংসী অত শক্তিশালী কোনো প্রতিরোধ ব্যবস্থা নাই। এখন তার হয়তো বা হারের দিকে যাবে ইন্ডিয়া যদি S-400 যা থাকে। সে ব্যবহার করছে রাফেল, তার নিজস্ব মিসাইল ব্যবহার করছে হিরন ড্রোন, অর্থাৎ এই ইসরায়েলের হিরন ড্রোন ব্যবহার করছে। তারপরে তার নিজস্ব তৈরি অস্ত্র ব্যবহার করছে। আর এখন আমরা দেখি যে অর্থনীতিতে কি সমস্যা হইলো। অর্থনীতি তার হইলো 600 বিলিয়ন যদি অর্থনীতি হয়ে থাকে, তাহলে অলরেডি এই যুদ্ধের কয়েকদিনে তার $100 বিলিয়ন অলরেডি সে ঘাটতির দিকে চলে গেছে। সে 5টা বিমান হারাইছে। তারপরে হারাইছে হলো যে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য হারাইছে। তারপরে বিমানের আকাশপথ হারাইছে। অভ্যন্তরিক প্রায় 100 বিলিয়ন গেছে। এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে আমরা মনে করি যে তার এই অর্থনীতি খুব দ্রুত বিকাশ ঘটবে, অর্থনীতির পতন ঘটবে। আর এখন আমরা বলি যে হয়তো যে পাকিস্তানের অর্থনীতি তো খুব খারাপ। পাকিস্তানের অর্থনীতি হলো $25 বিলিয়ন, যার নাই তার হারানোর কিছুই নাই, সে দাঁড় করে চলবে। তার হয়তোবা বন্ধু আছে, তার হয়তোবা মুসলিম কান্ট্রি আছে, যারা সহযোগী কান্ট্রি আছে, মুসলমানরা দাঁড় দেয়, মুসলমানরা জাকাত দেয়, অনেক কিছু দেয়। ওদের তো হিন্দুর কোনো আড্রেস নাই, তাহলে অর্থাৎ হিন্দুরে কোনো দাঁড়ও দিব না, দেনও দিব না, কিছুই দিব না। এখানে অবস্থা খুব খারাপ হবে, তার ক্ষতি বেশি হবে। এখন আমাদের হয়তোবা আমাদের ক্ষতিটা, সেটা আমি প্রথম ভিডিওতে বলছি যে আমাদের ক্ষতি হবে, যেটা আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। আমাদের হয়তোবা যদি ইন্ডিয়া কোনো রকম এখানে জিতে, তাহলে আমাদের তারা চাপতে চাবে, পারুক আর না পারুক হয়তোবা আমাদের চাপতে চাবে, এটাই স্বাভাবিক। আমাদের চাপতে চাবে, সে আমাদের অনেক সমস্যার সৃষ্টি করবে, আমরা এর থেকে সাবধানে থাকতে হবে। এখন যদি হয়তোবা গায়ে আসে পড়ে, তাইলে তো আমরা বসে থাকবো না, তাইলে আমরা যুদ্ধ হয়তোবা করতে যাব। যুদ্ধ করা ভালো, যুদ্ধ মুসলমানের জন্য যুদ্ধ ফরজ, গাজওয়াতুল হিন্দ। এটা হয়তোবা আসতেছে, আমি দেখতেছি যে এটা আসতেছে আস্তে আস্তে, ডে বাই ডে যুদ্ধক্ষেত্রটা অনেক বড় হবে, এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটা ভয়ঙ্কর রূপ ধারণ করলে এখানে চায়না তার অনেক প্রযুক্তি নামায় দিবে, এবং যদিও বলে যে অন্যান্য দেশগুলো বলে, কিছু কিছু দেশ আছে যেটা পশ্চিমা দেশগুলো বলে যে আমরা সাহায্য করবো না, ইন্ডিয়াতে তারা হয়তোবা ঘুরে হইলেও কিছু সাহায্য করবে। এটা চায়নার বিরুদ্ধে যেহেতু এই যুদ্ধটা, এই গ্রাউন্ডে
অস্ত্র পরীক্ষা হচ্ছে। এই গ্রাউন্ডে কার কার হয়তোবা বিধ্বংসী অস্ত্র আছে সবগুলোই নামবে, যদি হয়তোবা কেউ এটারে মীমাংসা না করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।